আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনায় দুই সেনা প্রধানের কি আলাপ হলো। দুই সেনা প্রধান বলতে ভারত এবং বাংলাদেশের সেনা প্রধান, দুই সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে আজকে ফোন আলাপ হয়েছে। অবস্থাটা এমন, ভারতীয় অস্ত্র আমাদের দিকে এক প্রকার তাক করে আছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভারত বিরোধী চর্চা অনেক বেশি বেড়ে যাওয়া, শুধু তাই নয়, ভারতীয় স্থাপনা, যেহেতু আমরা পৃথিবীর একটা স্বীকৃতিপ্রাপ্ত স্বাধীন দেশ, খুব স্বাভাবিকভাবে সারা পৃথিবীর সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে, ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে, এবং সেই জায়গা থেকে ভারতীয় সম্পত্তিও বাংলাদেশে আছে। ভারতের বা যে কোনো দেশের দূতাবাসই সে দেশের সম্পত্তি। ভারতীয় দূতাবাস আমাদের এখানে আছে। ইতিমধ্যে ভারতীয় দূতাবাসে আমাদের এখানে হামলা হয়েছে, মানে ভারতীয় সম্পত্তির উপরে হামলা হয়েছে, মানে ভারতের উপরে হামলা হয়েছে। এই হামলা পরবর্তী সময়ে ভারত আরো বেশি আমাদের দিকে এক প্রকার অস্ত্র তাক করে বসে আছে। আর এই মুহূর্তে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মধ্যে একটা ফোন আলাপ হয়েছে। মূলত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকে আশ্বস্ত করেছেন যে আপনাদের যে সম্পদ বা সম্পত্তি বাংলাদেশে আছে, আমরা তা রক্ষা করতে বদ্ধপরিকর। কেন এ কথা বলা যায়? ঠেলায় পড়ে, কারণ বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ফুটিয়ে দেবে। বিষয়টা এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, ভারত আমাদের এখানে একটা গোলাও খরচ করবে না। ভারত যেগুলো করবে, কূটনৈতিক নানা রকম পদক্ষেপ নেবে, বাণিজ্যিক পদক্ষেপ নেবে, সম্পর্কের পদক্ষেপ নেবে। কিন্তু আপনি যদি দূতাবাসে ঢুকে যান, দূতাবাসের কর্মীদের উপরে, কূটনীতিকদের উপরে অত্যাচার করেন, তাহলে তো খেলাটা একদম জমে যাবে। সেই জমানো খেলার জন্য ভারত কিন্তু ইতিমধ্যেই রেডি আছে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আসলে আগ্রহ ছিল না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের। চাপের মুখে রাজি হলো। আজকে দেশের যে অবস্থা অভ্যন্তরে, তাতে এবং নানা রকম হত্যা, অগ্নি সন্ত্রাস, নানা রকম কর্মকাণ্ড যেভাবে চলছে, তাতে নির্বাচন একটা ভুন্ডুল করে দেওয়ারই পরিকল্পনা চলছে। আমি শুরুতেই বললাম যে ভারতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের নিদর্শন ছড়িয়ে আছে বলা যায় বাংলাদেশ জুড়ে। বাংলাদেশে বহু ভারতীয় সম্পত্তি মৌলবাদী আক্রমণের শিকার হয়েছে এই ইউনূস সরকারের আমলে। এর মধ্যে অন্যতম চট্টগ্রামের ভারতীয় দূতাবাস। জানা গেছে এবার স্থিতিশীলতা বজায় রাখার প্রসঙ্গে আলোচনা চলছে ভারত এবং বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ভারতীয় সম্পত্তি রক্ষার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সর্বভারতীয় সংবাদ মাধ্যম CNN নিউজ 18 খবরে খানিক আগে, কয়েক ঘন্টা আগে একটা খবরে বলা হয়েছে, প্রতিবেশী দেশে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশের সেনাপ্রধানরা সরাসরি আলোচনা করছেন। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতীয় সেনাপ্রধানকে আশ্বস্ত করেছেন সম্পদের নিরাপত্তার বিষয়ে। জানা গেছে ওয়াকার আশ্বস্ত করেছেন বাংলাদেশে থাকা সমস্ত ভারতীয় সম্পদ নিরাপদ থাকবে। দেশের অভ্যন্তরে উত্তেজনা বাড়লেও নিরাপত্তা বজায় রাখার প্রশ্নে ঢাকার প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম আরো বলছে, ভারত বিরোধী নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পরে দেশব্যাপী অস্থিরতা তৈরি হয়েছে। প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের অফিসে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসের হত্যার ঘটনা বাংলাদেশের পরিস্থিতিকে আরো খারাপ করেছে। অভিযোগ উঠেছে, ইউনূস প্রশাসনের নিষ্ক্রিয়তার জেরেই পরিস্থিতি এতটা ভয়াবহ আকার নিয়েছে। প্রশ্নের মুখে বাংলাদেশের নির্বাচন। ভারত বারবার বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের উপর জোর দিয়েছে, স্বচ্ছ নির্বাচনের প্রতি দায়বদ্ধতার কথা জানিয়েছে। কিন্তু রাজনৈতিক মহলের আশঙ্কা, অনির্দিষ্টকালের জন্য নির্বাচন পিছিয়ে দিতেই গভীর ষড়যন্ত্র চলমান রয়েছে। বাংলাদেশের সরকারে ইউনূস আসার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে।
বিভিন্ন সময়ে বাংলাদেশের অভ্যন্তরের সমস্যার জন্য ভারতের দিকে আঙ্গুল তুলেছে বাংলাদেশের নেতারা। এই অবস্থায় দুই দেশের সেনা প্রধানের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনূসের শাসন আমলে কাছাকাছি এসেছে বাংলাদেশ পাকিস্তান। এমন অবস্থায় বাংলাদেশে থাকা ভারতীয় সম্পত্তি রক্ষায় সেনা প্রধানের বার্তার মধ্যে আসলে ইউনূস বিরোধিতার প্রচ্ছন্ন সুর খুঁজে পাচ্ছেন কোন কোন মহল। অর্থাৎ ইউনূসের এই কর্মকাণ্ড, নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডে সেনাবাহিনী সংক্ষুব্ধ, ক্ষুব্ধ, এমনটাই বোঝাতে চেয়েছেন যে দেশে যাই হোক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমনটাই বলেছেন যে দেশে যাই হোক আমরা আপনাদের সম্পদ রক্ষা করব, সুরক্ষা করব, সেটি আমাদের দায়িত্ব। কেন আমাদের দিকে অস্ত্র তাক করা এতদিন পরে কি টনক নড়লো? টনক নড়ছে। আমরা বলতে চাই, ভারতীয় সম্পদ শুধু নয়, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার এই মুহূর্তে দায়িত্ব পড়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর। বাংলাদেশ সেনাবাহিনী দায় এড়াতে পারে না। দায় যদি এড়ায়, এই দায়ের একদিন জবাবদিহি করতেই হবে। কাজে আমরা প্রত্যাশা করব যে ভারতীয় সম্পত্তি যেমন রক্ষা করবেন, ভারতীয় গোলা বা বোমার হাত থেকে, আক্রমণের হাত থেকে যেমন বাংলাদেশকে রক্ষা করা আপনার দায়িত্ব, আপনাদের দায়িত্ব, ঠিক তেমনি 5 আগস্ট পরবর্তী সময়ে দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব পালন করেননি। আজকে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার দায়িত্ব আপনাদের। সেটা কিভাবে করবেন? আপনাদের শাসনে করবেন, নাকি আমি বারবার প্রতিটি ভিডিওতে এখন বলছি যে 111-এর মতো একটা ফখরুদ্দিন সরকারের মতো, জেনারেল মঈনুল আহমেদ যেভাবে সমর্থন দিয়ে একটা খুব স্ট্রিক্ট, একটা শক্ত সরকার করেছিল, সেরকম একটি সরকার হলেও ওয়াকারুজ্জামান আপনার দায়িত্ব বাংলাদেশকে রক্ষা করা। না হলে বাংলাদেশ নিজে অভ্যন্তরীণ ভাবে রক্ষা পাবে না, ভারতের আক্রমণের হাত থেকেও রক্ষা পাবে না। বাংলাদেশ কিন্তু সেদিকেই যাচ্ছে। কাজেই কি করবেন সেনাবাহিনী, সেনাপ্রধান, সিদ্ধান্ত আপনাদের। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালের পোস্ট থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি আজকে কি ব্যাপারে কথা বলবো। এখন বাংলাদেশ সম্পর্কে শশী থারুরের যে সংসদীয় কমিটির রিপোর্ট যেটা হাতে পড়েছে নরেন্দ্র মোদীর, হাতে পড়ার পর নরেন্দ্র মোদী একটাই কথা বলেছেন যে উসি ভাষা মে জবাব দেনা পারেগা। এখন বাংলাদেশের নামটা উনি করেন না, যেমন পাকিস্তানের নাম করেন না, বাংলাদেশের নামও করেন না। মানে এতটাই ভেতরে ঘৃণা যে বাংলাদেশের নাম করেন না। এখন সেক্ষেত্রে এখন প্রাথমিকভাবে কর্তব্য হলো ভারতবর্ষের, সেটা হচ্ছে যে আমাদের ওখানে যেটা যে হাই কমিশন এবং ডেপুটি হাই কমিশন রয়েছে, তাদের যে কর্মীরা রয়েছে তাদেরকে নিরাপদে ফিরিয়ে আনা। অলরেডি 3টে ডেপুটি হাই কমিশন, সম্ভবত যশোর, খুলনা, রাজশাহী এবং চট্টগ্রাম, এই 3টে ডেপুটি হাই কমিশনে হামলা হয়েছে। আজকে হাদির যে আপনার জানাজা হচ্ছে, সেখানে দেখলাম লক্ষ লক্ষ মানুষ। এবং ওই জুলকার নাইম বলে এক ভদ্রলোক আছেন যিনি আল জাজিরায় কাজ করেন, তিনি কাজ কতটুকু করেন তা আমি জানি না। তিনি কাজের থেকে বেশি তিনি বাংলাদেশ সংক্রান্ত খবরাখবর নিয়ে বেড়ান। তিনি এখন ওই ইলিয়াস আর পিনাকির মতো তিনিও এখন লেগে গেছেন ভারতবর্ষে কি করে উত্তপ্ত করা যায়। এখন ভারতবর্ষের বিপক্ষে যত রকম কথাবার্তা বলা যায় তত রকম কথাবার্তা উনি বলছেন। তা ওনার আমি একটা ফেসবুক পোস্ট দেখলাম, সেখানে উনি লিখেছেন যে এই জানাজার পরেতে একটা বিপ্লবী সরকার গঠন হতে পারে এবং এখান থেকে উন্মত্ত জনতা একেবারে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন এবং গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলো ধ্বংস করতে পারে। মানে যদিও এরা করতো না, এদের মাথাতে ঢুকিয়ে দেওয়া হলো যে তোমরা এবার করো। এক্ষেত্রে আমাদের এখানে
চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে, বর্ডার গুলো তো টাইট করা আছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আগে যা কখনো হয়নি, আজ যেটা হলো সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক থেকে, বিদেশ মন্ত্রক থেকে তো চিঠিপত্র যাই, প্রতিরক্ষা মন্ত্রক থেকে আপনাদের প্রতিরক্ষা উপদেষ্টাকে একটি চরম পত্র পাঠানো হয়েছে। চরম পত্র মানে, প্রতিরক্ষা দপ্তরের চরম পত্র মানে সেটাকে জানবেন ডেথ ওয়ারেন্ট। এই ডেথ ওয়ারেন্ট ইস্যু করে দিয়েছে ভারতবর্ষ। তাতে পরিষ্কার করে দেওয়া হয়েছে, যদি অবিলম্বে আমাদের সুরক্ষিত না রাখা হয় আমাদের সীমানা, এবং আমাদের কূটনৈতিক ব্যক্তি তাদেরকে যদি সুরক্ষিত না রাখা হয়, তাহলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে না। পরিষ্কার এই ভাষায় লিখে দেওয়া হয়েছে। আরো লেখা হয়েছে সেটা আমি জানতে পারিনি, কিন্তু এই লেখাটুকু হয়েছে ডেথ ওয়ারেন্টে, যে বাংলাদেশের হাই কমিশনের কর্মী এবং হাই কমিশন যদি অক্ষত না থাকে, আর যদি আমাদের সীমান্ত সুরক্ষিত না থাকে, তাহলে বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। এটা পাকিস্তানকেও দেওয়া হয়েছিল। সুতরাং আপনারা যেটা ভাবছেন যে কিছু হবে না, কিছু হবে না, কিছু হবে না, অন্তত প্রতিরক্ষা দপ্তরের এই চিঠিটাকে তো বার্তা দেবেন। যদি না আপনাদের তো কোনো কিছুই তো খোলাখুলি বলা হয় না। আপনাদের যে স্বরাষ্ট্র বা প্রতিরক্ষা উপদেষ্টা বা আপনার প্রতিরক্ষা তো নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা যা সম্ভবত জাহাঙ্গীর আলম চৌধুরী, তার তো হাজার পদত্যাগ চাইছে, সে তো পদত্যাগ করবে না, সে নির্লজ্জ ব্যক্তি। তিনি এই খবরটি বলবেন কিনা, আর মোহাম্মদ ইউনুস, যিনি একটা সাদা টুপি পরে, আজকে তাকে পুরো শকুনের মতো লাগছিল, একটা প্রশান্তি মুখ তো ঝুলে গেছে দুশ্চিন্তায়। কিছু ভালো ভালো কথা বললেন, কিন্তু হাদির পেছনে আসল আসল চক্রান্তটা কে করেছে, তার পেছনে নিশ্চয়ই ইউনুসের হাত রয়েছে। এটা আগাম বলে দিলাম। ইউনুস একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করে বলবে যে আমাদের দেশ এখন সুরক্ষিত নয়, এখন নির্বাচন সম্ভব নয়, কারণ এমনি জামাত নির্বাচন চাইছে না। জামাত বলছে নির্বাচন ছাড়াই যদি আমরা এখন লুটেপুটে খেতে পারি, তাহলে নির্বাচনের দরকার কি, এখন নির্বাচন থাক। এই অবস্থায় যে চিঠিটা গেছে, সেই চিঠিটা কিন্তু অনেক মারাত্মক, কারণ প্রতিরক্ষা দপ্তর কখনো এই ধরনের চিঠি পাঠায় না। এটা বোধহয় ইতিহাসে এই বোধহয় প্রথম হলো। আমি আপনাদের কয়েকটা ছবি দেখাই। যে ছবিটা ইন্ডিয়া ওয়ার জোন বার করেছে, এই ছবিটা হচ্ছে এটা হচ্ছে অরিজিনাল বাংলাদেশের ছবি। যে বাংলাদেশ দেশটা হচ্ছে তার ম্যাপ। তারপরে যেটা করা হয়েছে সেই ছবিটার, এটা হচ্ছে বৃহত্তর বাংলাদেশ, যেখানে বাংলাদেশের এই ডান দিকে দেখছেন, এইখানে সমস্ত বাঁদিকে এখানে হচ্ছে আপনার ঝাড়খণ্ড আছে, বিহার আছে, উড়িষ্যা আছে এইদিকে, আর এদিকে পুরো 7 সিস্টারটা আছে। এইখানটা সবুজ যেগুলো দেওয়া আছে, এখানে আসাম, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, যা যা আছে সব নিয়ে নেবে। তো এগুলো তো ভারত বরদাস্ত করবে না, সারা পৃথিবী দেখছে, বরদাস্ত করবে না। এখন আমাদের এখানে 7 সিস্টার এবং সীমান্ত অঞ্চলগুলোতে সমস্ত ট্রেনিং চলছে। প্যারা এসএফ এর ট্রুপ ড্রাইভিং ট্রেনিং চলছে। এই প্যারা এসএফ এর ছবি এইখানে দিয়ে দিলাম আমি। এটা হচ্ছে প্যারা এসএফ এর ছবি, প্যারা এসএফ এর হচ্ছে প্যারা এসএফ, আর এই হচ্ছে ডাইভিং এর সমস্ত ছবি। এগুলো সমস্ত চলছে। তার মানে
অ্যাকশনটা হয়তো খুব শিগগিরই হবে। এখন আপনাদের মনের মধ্যে আপনাদের এই যে যারা সমস্ত সোশ্যাল মিডিয়া চালান এবং যারা সংবাদপত্র চালান, যারা আম জনতা, তারা মনে করে যে ও ভারতবর্ষ কিছু করবে না, ভারতবর্ষ করতো না। কিন্তু ভারতবর্ষকে আপনারা এমন কোণঠাসা করে দিয়েছেন যে ভারতবর্ষকে না করলে আর উপায় নেই। একটা হিন্দুকে আপনারা মেরে গাছে ঝুলিয়ে তাকে পুড়িয়ে দিলেন, এরপরে আপনারা আর কি বলবেন? আজকে যে সকালবেলা আনন্দবাজারটা দেখিয়েছি, আনন্দবাজারটা খুলে প্রতিটা পাতায় দেখিয়ে দিয়েছি, পড়ে আমি শুনিয়ে দিয়েছি যে বাংলা সম্পর্কে তাদের মানে মানে কি ভাবছে মানুষ। সম্পাদকীয় তো পরিষ্কার একেবারে ছ্যাঁচ্ছ্যাঁর করে বাংলাদেশের বিরুদ্ধে লেখা হয়েছে। ইনসিডেন্টালি আজকে আমাদের কলকাতায় এসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নির্বাচনী ভাষণ দিতে। তাই বললাম না, এখন নির্বাচনের মধ্যে দিয়ে যাচ্ছে, সামনেই পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। তো নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই ভাষণকালে তিনি বাংলাদেশের নাম কিন্তু উচ্চারণ করেননি, কিন্তু তার সামনে যে সমস্ত প্লাকার্ড গুলো ঘুরেছে না, গো ব্যাক অ্যান্ড ব্রিং বাংলাদেশ ফ্রি, এই সমস্ত প্লাকার্ড গুলো তার সামনে ঘুরেছে। কিন্তু দেখতে পাচ্ছেন, মুখে কিছু বলতে পারছেন না, কিন্তু অনুধাবন করতে পারছেন যে বাংলার মানুষের মানে মনের কথাটা কি বাংলাদেশ সম্পর্কে, হিন্দুদের বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের সম্পর্কে। ফলে ভোট হচ্ছে এমন জিনিস, আমি আগে বলেছি না, ভোট একেবারে নিজের ভাইকে পর্যন্ত উপেক্ষা করে গদি বসার জন্য। মোদী যতই সৎ মানুষ হোক, যাই হোক, রাজনীতি করছেন তো তিনি তো রাজনীতি মানে তিনি তো তার তো রাজনীতি করতে গেলে, তার সিংহাসনটা বসতে থাকতে গেলে তার তো এই প্রয়োজন, কি বলে, ভোটের প্রয়োজন। সেই ভোটটা যদি তিনি না পান তাহলে পরে তিনি থাকবেন কি করে, রাজ্যপাট সামলাবেন কি করে? তো ফলে তাকে এমন কিছু একটা ব্যবস্থা নিতে হবে যেটা অন্তত দেশাত্মবোধকে, ভারতে বাংলার মানুষের দেশাত্মবোধকে চাগার দিয়ে দেবে। আর সেই পথটা হচ্ছে বাংলাদেশকে আক্রমণ করা। এখন এই যে প্রস্তুতিগুলো চলছে এবং এই যে চরম পত্রটা যেটা দেওয়া হয়েছে, ডেথ মানে লেটার যেটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এখন আমাদের প্রাথমিক কর্তব্য সেটা হচ্ছে ওখান থেকে সমস্ত কূটনীতিকদের তুলে আনা, তার ব্যবস্থা নিশ্চয়ই হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।